হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ফিনিক্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর ব্যাংকিং ক্লাসে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তোমরা জানো যে সর্বশেষ ক্লাসে ফাইন্যান্সের কোর্সটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত ফাইন্যান্সের যা যা জরুরি আছে আমি সবগুলো টাচ করে গিয়েছি একবার করে হলেও, এবং ভর্তি পরীক্ষায় সম্ভাব্য যেসব জিনিসগুলো আসতে পারে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। উদাহরণস্বরূপ প্রথম চ্যাপ্টারে কী ছিল? প্রথম চ্যাপ্টারে ছিল ফাইন্যান্সের উৎপত্তি, ক্রমবিকাশ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা আমি বলেছি। তারপর ফাইন্যান্সের নীতিমালা, নীতিমালা কি হতে পারে? নীতিমালা হতে পারে লিকুইডিটি প্রিন্সিপাল কিংবা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন প্রিন্সিপাল কিংবা রিস্ক অ্যান্ড রিটার্ন প্রিন্সিপাল। উৎপত্তি ক্রমবিকাশের ক্ষেত্রে তোমার কোন থিওরি কত সালে আবিষ্কার হয়েছে, গ্রেট ডিপ্রেশন বা রিসেশন কত সালে হয়েছিল, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। কিংবা দ্বিতীয় চ্যাপ্টারে ছিল ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটে তোমার ডেফিসিট ইউনিট কি, সারপ্লাস ইউনিট কি, সেটা আসতে পারে। ফাইন্যান্সিয়াল মার্কেটে কারা একত্রিত হয় এবং কোন পক্ষটি সারপ্লাস ইউনিট এবং ডেফিসিট ইউনিটকে একত্রিত করে, সে জাতীয় প্রশ্ন আসতে পারে। তারপর ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি কারা, সেই প্রশ্নটা আসতে পারে। তারপর বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সংখ্যা কত, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কয় ধরনের হতে পারে, যেমন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তারপর মানি লন্ডারিং অ্যাক্ট কত সালের, কিংবা বিসেক এর আন্ডারে কটা স্টক এক্সচেঞ্জ আছে, বাংলাদেশে বর্তমানে কতজন মানুষের বিও অ্যাকাউন্ট আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, চিটাগাং স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ইনিশিয়াল পাবলিক অফারিং কি, সেকেন্ডারি মার্কেট কি, থার্ড মার্কেট কি, এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। তারপর ন্যাসড্যাক কী ধরনের প্রতিষ্ঠান, আইপিডিসি কী ধরনের প্রতিষ্ঠান, ইউএলসি কী ধরনের প্রতিষ্ঠান, এই জাতীয় প্রশ্নগুলো সেকেন্ড চ্যাপ্টার থেকে আসতে পারে। থার্ড চ্যাপ্টারে কি ছিল? থার্ড চ্যাপ্টারে ছিল টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে অ্যানুইটি। অ্যানুইটি এবং অ্যানুইটি ডিউর মধ্যে পার্থক্য কী, কোন সময় অ্যানুইটি হবে, কোন সময় অ্যানুইটি ডিউ হবে, প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি এবং ফিউচার ভ্যালু অ্যানুইটির মধ্যে পার্থক্য কী, কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটিকে বেছে নেওয়া হয়, কিংবা লোন অ্যামোরাইজেশন স্ক্যাজিউলের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করা হয়, লোন অ্যামোরাইজেশন স্ক্যাজিউলের ক্ষেত্রে বছর শেষে কী ধরনের ব্যালেন্স আসতে পারে, কিংবা তোমার পারপিচুইটির ম্যাথ আসতে পারে, রুল 69 রুল 72 এর ম্যাথ আসতেও পারে, আবার নাও আসতে পারে। কম্পাউন্ডিং রেটগুলো এখানে গুরুত্বপূর্ণ। কম্পাউন্ডিং রেটের ক্ষেত্রে তোমার এম ইজ ইকুয়াল টু কোন সময় কত মাস হবে, যদি 2 মাস হয় তখন এম ইজ ইকুয়াল টু কম্পাউন্ডিং কতবার হবে, যদি 6 মাস হয় তাহলে কম্পাউন্ডিং কতবার হবে, যদি 1 মাস হয় তাহলে কম্পাউন্ডিং কতবার হবে, সে বিষয়গুলো আসতে পারে। কিংবা ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট আসতে পারে। এই জাতীয় প্রশ্নগুলো থার্ড চ্যাপ্টার থেকে আসতে পারে। ফোর্থ চ্যাপ্টার থেকে আসতে পারে রেশিও অ্যানালাইসিস, প্রফিটেবিলিটি রেশিও হতে পারে, সেটা হতে পারে তোমার লিকুইডিটি রেশিও, এই জাতীয় রেশিওগুলো আসতে পারে। সবচেয়ে তরল সম্পদ কোনটা, সেটা প্রশ্ন আসতে পারে। তারপর তরল সম্পদ সংক্রান্ত আর কি প্রশ্ন আসতে পারে, সবচেয়ে কম তরল সম্পদ কোনটা, সেটা আসতে পারে। কোনগুলো চলতি দায়, কোনগুলো চলতি সম্পদ, সেগুলো আসতে পারে। তারপর তোমার ব্রেক ইভেন পয়েন্ট থেকে কোয়েশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে। ব্রেক ইভেন পয়েন্ট থেকে অ্যাকাউন্টিংয়ের পার্টে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, তবে ব্রেক ইভেনের চার্টটা দেখে যাওয়াটা ভালো। আর এছাড়া ফোর্থ চ্যাপ্টার থেকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আসতেও পারে, আবার নাও আসতে পারে। তারপর তোমার নগদ রূপান্তর চক্র আসতেও পারে, নাও আসতে পারে। পরবর্তীতে পঞ্চম চ্যাপ্টারের ক্ষেত্রে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কিত। স্বল্পমেয়াদী অর্থায়ন সম্পর্কিত কী কী যেন বলেছিলাম, ব্যবসা ঋণের কথা বলেছিলাম, ব্যবসা ঋণের খরচ আছে কিনা। তারপর অগ্রিম প্রদান, এটা কী ধরনের খরচ হতে পারে, এটা স্বল্পমেয়াদী অর্থায়ন, এটা স্বল্পমেয়াদী অর্থায়নে স্বতঃস্ফূর্ত অর্থায়নের অংশ হতে পারে। মধ্যমেয়াদী অর্থায়নের সময়সীমা কত, ব্যবসায় স্বল্পমেয়াদী অর্থায়নের সুবিধা অসুবিধাগুলো কী কী, এই জাতীয় প্রশ্ন আসতে পারে। কমার্শিয়াল পেপার কি আসতে পারে। তারপর দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে তোমার অবশ্যই শেয়ার ফাইন্যান্সিং সম্পর্কে আসতে পারে, বন্ড ফাইন্যান্সিং সম্পর্কে আসতে পারে। এবং শেয়ার ফাইন্যান্সিং এবং বন্ড ফাইন্যান্সিংয়ের মধ্যে কোনটা বেটার, বন্ড ফাইন্যান্সিংয়ে কী কী সুবিধা পাওয়া যায়, ঋণের সুদ করবাদযোগ্য খরচ, এই লাইনটা বলতে তুমি কি বোঝো, এই জাতীয় প্রশ্ন আসতেই পারে। তারপর তোমার খুব ছোট ছোট যেসব সূত্র আছে, যেমন পারপিচুইটি রিলেটেড, যদি অপরিশোধ্য ঋণের ব্যয় তোমাকে বের করতে বলে সেক্ষেত্রে তোমার কী সূত্র হবে। তারপর তোমার উল্লেখযোগ্য প্রশ্ন হতে পারে ডিভিডেন্ড গ্রোথ মডেল কিংবা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলকে কীভাবে মূল্যায়ন করা হবে। আমি মূলধন ব্যয়ের দিকে চলে গেছি। মূলধন ব্যয় কিংবা দীর্ঘমেয়াদী অর্থায়নে শেয়ার এবং বন্ড রিলেটেড খুব ছোট ছোট যেসব সূত্র আছে সেগুলো আসতে পারে, এবং কিছু গুরুত্বপূর্ণ বেসিক্স আসতে পারে। অগ্রাধিকার শেয়ার, কেন সংকট জাতীয় শেয়ার বলা হয়, রেসিডুয়াল ক্লেমার কারা, রেসিডুয়াল ক্লেমার কেন তাদেরকে বলা হচ্ছে, এই সব প্রশ্নগুলো সচরাচর এসে থাকে। এরপর আসো তোমার ক্যাপিটাল বাজেটিং টেকনিক। ক্যাপিটাল বাজেটিং টেকনিকের ক্ষেত্রে প্রত্যেকটা ডিসিশন রুলটা আসতে পারে। ডিসিশন রুল বলতে কি বোঝায়, আমরা কোন কোন সময় কোন একটা প্রজেক্ট অ্যাকসেপ্ট করব, আইআরআর কিংবা এনপিভির ক্ষেত্রে কোন কোন সময় আমরা একটা প্রজেক্ট রিজেক্ট করব। আইআরআর বলতে কি বোঝায়, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলতে কি বোঝায়, কিংবা পেব্যাক পিরিয়ডের
নেগেটিভ সাইডগুলো কী কী, এভারেজ অ্যাকাউন্টিং রিটার্নের নেগেটিভ সাইডগুলো কী কী, এই জাতীয় প্রশ্নগুলো আসতে পারে। এক্ষেত্রে তোমাদের ডিসিশন রুলটা জানতে হবে, সুবিধাটা জানতে হবে, অসুবিধাটা জানতে হবে। সুবিধা অসুবিধাগুলো জানতে হবে তোমার টাইম ভ্যালু অফ মানির আলোকে, রিস্কের আলোকে। এটা রিস্ক বিবেচনা করছে কি করছে না, টাইম ভ্যালু অফ মানি বিবেচনা করছে কি করছে না, এটা কাট অফ রেট বিবেচনা করছে কি করছে না, এই জিনিসগুলো জানতে হবে। আর সব শেষে যেটা ছিল সেটা হচ্ছে রিস্ক রিটার্নের মধ্যে কি যেহেতু রিলেশনশিপ থাকে, ইনভেস্টমেন্ট কি, ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন যেটা আসতে পারে, রিটার্নের ক্ষেত্রে রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা কী জিনিস, এটা এক ধরনের মিনিমাম রেট অফ রিটার্ন, সেটা আমি বলেছি। এক্ষেত্রে কম্পেনসেশন কয় ধরনের হতে পারে, কম্পেনসেশন 3 ধরনের হতে পারে, সেটা আমরা গত ক্লাসে পড়িয়ে গেছি। এবং রিস্কের প্রকারভেদগুলো যেমন সেটা হতে পারে সিস্টেম্যাটিক রিস্ক, আনসিস্টেম্যাটিক রিস্ক, বিজনেস রিস্ক, লিকুইডিটি রিস্ক, ইন্টারেস্ট রিস্ক, এই জাতীয় রিস্কের প্রকারভেদগুলো আসতে পারে যে কোনটা কোন রিস্কের মধ্যে পড়ে। তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো মূলত কী মেজার করে, এগুলো মূলত রিস্ককে মেজার করে। রিস্ককে মেজার করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স কিংবা কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা সিভি বের করা হয়। যখন রিটার্নগুলোর পার্থক্য অনেক বেশি থাকে তখন তোমার সিভিটা শেষ ভরসা হিসাবে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যত কম হবে প্রজেক্টে তত ভালো হবে, ঝুঁকি তত কম হবে। সিভি যত কম হবে প্রজেক্টে তত ভালো হবে। সিভি যদি অ্যানালাইসিস করতে তখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো প্রয়োজন নেই। আর সবশেষে ছিল ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের সূত্রটা রিস্ক রেট প্লাস মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক রেট ইন্টু বেটা, যেখানে বেটা দিয়ে তোমার ঝুঁকিকে পরিমাপ করতে হয়। বেটার মান হচ্ছে 1। এবং সরকারি যেসব সিকিউরিটি আছে যেমন ট্রেজারি বিলের ক্ষেত্রে বেটার মান কেন 0 হয়, কারণ সেটা হচ্ছে ঝুঁকিমুক্ত আয়ের হার। এই জাতীয় প্রশ্নগুলো মোটামুটি আসতে পারে। আমি সংক্ষেপে বলে গেলাম, লং কাট করলে হয়তো আরও কিছু আসতে পারে, যেগুলো তোমরা বিগত ভিডিওগুলোতে দেখেছো। শুধু ভিডিও দেখলেই হবে না, ইন ডিটেলে তোমাদেরকে বইটা পড়তে হবে। আমি যে বিষয়গুলো ধরিয়ে দিলাম সেই বিষয়গুলো বারবার দেখতে হবে। আর ছোট ছোট যেসব ম্যাথগুলো আসে, ছোট ছোট ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে। সামনে আশা করি আমরা ম্যাথ সলভ করার সুযোগ পাবো ভবিষ্যতে কোনো ক্লাসে। আজকে ব্যাংকিংয়ে আজকে আমি যে পার্টগুলো কভার করার চেষ্টা করব, ব্যাংকের উৎপত্তি, ক্রমবিকাশ, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যাংক যে ঠিক কত বছর আগে এসেছিল সেটা সুনির্দিষ্ট করে বলাটা আসলে খুবই কঠিন। ব্যাংক আসছে আসলে একদম কোড অফ হাম্বুরাবি, নামটা শুনেছো কিনা জানি না, সেই কোড অফ হাম্বুরাবির যুগেও ঋণের আদান প্রদান, সুদের আদান প্রদানের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন চৈনিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এই সমস্ত সভ্যতাগুলোতে কিংবা রোমান সভ্যতা, এই গুরুত্বপূর্ণ আধুনিক সেই সময়কার প্রেক্ষাপট থেকে আধুনিক সভ্যতাগুলোতে ব্যাংকের প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব 600 অব্দে চীনে একটা বিখ্যাত ব্যাংকের অস্তিত্ব ছিল যেটার নাম ছিল শানসি ব্যাংক। খ্রিস্টপূর্ব 600 অব্দ শানসি ব্যাংক চীনে ছিল। 1157 সালে প্রথম সংগঠিত ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটার নাম ছিল ব্যাংক অফ ভেনিস সম্ভবত। প্রথম যে আধুনিক ব্যাংক সেটা হচ্ছে ব্যাংক অফ বার্সেলোনা, যেটা 1400 সালে বা সম্ভবত 1401 সালে প্রতিষ্ঠিত হয়। আর প্রথম সংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে রিক্স ব্যাংক অফ সুইডেন, আর দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। আর ব্যাংক শব্দটা এসেছে ব্যাংকো কিংবা ব্যাংকাস শব্দ থেকে, যেটার উৎপত্তি হয়েছে ইটালির লোম্বার্ডি শহরে। ইটালির লোম্বার্ডি শহরে যেসব ইহুদি ব্যবসায়ীরা ছিল তারা ব্যাংকো নামক একটা আসনের সামনে বসে, এটা সম্ভবত একটা টেবিল জাতীয় একটা বস্তু ছিল, সে টেবিলের সামনে বসে তারা ঋণের আদান প্রদান করত, তারা সুদ দিত কিংবা সুদ নিত। তারা মূলত মানুষকে সুদের বিনিময়ে ঋণ দিত, এটাই মূলত তাদের কাজ ছিল। লোম্বার্ডি শহরে সেই ইহুদি ব্যবসায়ীরা তাদের সেই টেবিলটার নাম ছিল ব্যাংকো কিংবা ব্যাংকাস, সেখান থেকে ব্যাংক শব্দটার উৎপত্তি। এই হচ্ছে ব্যাংকের সংক্ষিপ্ত ইতিহাস। এরপর আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আস্তে আস্তে ব্যাংকিং কার্যাবলীগুলোর বিকাশ ঘটতে থাকে।
কেন্দ্রীয় ব্যাংক যখন চলে আসলো, কেন্দ্রীয় ব্যাংক আস্তে আস্তে বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর নিয়ন্ত্রণ বসাতে থাকে। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের একটা প্রধান ব্যাংক, যে ব্যাংকটা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, দেশের ব্যাংকিং শিল্প বা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করে, এবং যেটা সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। আর বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? বাণিজ্যিক ব্যাংকের কাজ হচ্ছে ব্যবসা করা, ব্যবসার মূল উদ্দেশ্যে মুনাফা অর্জন করা। কীভাবে মুনাফা অর্জন করে বাণিজ্যিক ব্যাংক? সুদ দিয়ে এবং সুদ নিয়ে। প্রদত্ত সুদ এবং প্রাপ্ত সুদ এর মধ্যে যে পার্থক্যটা, সেটাকে ব্যাংকের স্প্রেড বা মুনাফা বলে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মনিটারি পলিসি নির্ধারণ করা। একটা দেশের সরকারের আর্থিক সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ পলিসির একটা হচ্ছে মনিটারি পলিসি, আরটা হচ্ছে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসিতে বাজেট নিয়ে কথাবার্তা বলা হয়, ঘাটতি বাজেট, উদ্ধৃত বাজেট, এই বিষয়গুলো ফিসকাল পলিসির মধ্যে যায়। আর মনিটারি পলিসির মধ্যে আসে মুদ্রা ব্যবস্থা, সুদের হার, এগুলো। মনিটারি পলিসির আলোচ্য বিষয় হচ্ছে কারেন্সি আর ইন্টারেস্ট রেট। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ব্যবস্থা প্রচলন করে। বাংলাদেশেও একটা কেন্দ্রীয় ব্যাংক আছে, যেটাকে বাংলাদেশ ব্যাংক বলা হয়, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। তৎকালীন সময় মূলধন ছিল খুব সম্ভবত 16 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের। এটা মূলত গঠিত হয়েছিল 1972 সালের একটা আদেশ বলে। 1972 সালের আদেশ বলে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত, যেটার পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান। স্টেট ব্যাংক অফ পাকিস্তান, এটা ছিল বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন NM হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে 10টা শাখা আছে, এর মধ্যে প্রধান যে অফিসটা সেটা হচ্ছে মতিঝিলে। আর 10টা শাখা মিলিয়ে বাকি যে 9টা শাখা আছে, সেগুলো একটা হচ্ছে সদরঘাটে, রংপুরে আছে একটা শাখা, বগুড়াতে আছে একটা শাখা, রাজশাহীতে আছে, চিটাগাংয়ে আছে, খুলনাতে আছে, সিলেটে আছে, ময়মনসিংহে আছে। মোটামুটি এইসব শাখাগুলোর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাদের কার্যক্রম পরিচালিত করে। এবং 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই 3টা নোট মূলত বাংলাদেশ সরকার ইস্যু করে, এবং বাকি যে নোটগুলো আছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই নোটগুলো ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বর্তমান যিনি গভর্নর তার নাম হচ্ছে ফজলে কবির। পূর্বে যিনি গভর্নর ছিলেন তার নাম ছিল আতিউর রহমান। আতিউর রহমানের আমলেই ঋণ কেলেঙ্কারিটা হয়েছিল। ঋণ কেলেঙ্কারি না, দুঃখিত, ওই অর্থ জালিয়াতির ঘটনাটা ঘটেছিল আতিউর রহমানের আমলে। অর্থাৎ ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে কয়েক মিলিয়ন ডলার অন্যান্য জায়গাগুলোতে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা জেনারেল নলেজের জন্য গুরুত্বপূর্ণ। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কোয়েশ্চেনে সচরাচর কোনো হাই লেভেলের জেনারেল নলেজ আসে না। খুব টাফ কোনো জেনারেল নলেজ এখানে তোমাদেরকে টিচাররা দেবেন না, কারণ জেনারেল নলেজের পরীক্ষাটা আসলে এটা না। এটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, যেটা ব্যাংকিংয়ের সাথে যতটুকু রেলিভেন্ট ততটুকু এখানে আসবে। জিকে সংক্রান্ত বিষয়গুলো ব্যাংকিংয়ের জন্য না পড়লেও চলবে। তো যাই হোক, মনিটারি পলিসি বলতে ইন্টারেস্ট রেট প্রয়োজনে বাড়াতে হবে, ইন্টারেস্ট রেট প্রয়োজনে কমাতে হবে, এবং কারেন্সি ইস্যু করা, নোট ছাপানো, যতটুকু প্রয়োজন এক্ষেত্রে এগুলো ততটুকু করা হয়। এটার বিষয়ে আর একটু পরে আসছি। মনিটারি পলিসি ছাড়া এটা হচ্ছে লাস্ট রিসর্ট অফ কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ একটা কমার্শিয়াল ব্যাংক যখন অন্য কোথাও থেকে ঋণ
সংগ্রহ করতে পারছে না, তখন তার শেষ ভরসা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, দুঃখিত, কেন্দ্রীয় ব্যাংকের কাছে সে যাবে, বলবে যে আমি অন্য কোথাও ঋণ পাইনি, আমাকে ঋণ দাও। ক্লিয়ারেন্স হাউস বা নিকাশ ঘর হিসেবে কাজ করে এটা। অর্থাৎ একটা ব্যাংকের সাথে একটা ব্যাংকের বিভিন্ন লেনদেন যদি হয়, সেই লেনদেনগুলো নিষ্পত্তি হয় নিকাশ ঘরের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক মধ্যস্থতা করে দ্বিপাক্ষীয় বিভিন্ন ব্যাংকের মধ্যে লেনদেনগুলোর ক্ষেত্রে নিকাশ ঘরের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। সরকারি বন্ডগুলো কেনাবেচার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে। বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশীয় মুদ্রার মানটা ঠিক রাখে। বৈদেশিক মুদ্রা কেনাবেচা করে এবং বৈদেশিক মুদ্রা কেনাবেচার মাধ্যমে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণ করে। দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম। সচরাচর কেন্দ্রীয় ব্যাংকের টার্গেট থেকে 2% পর্যন্ত যাতে ইনফ্লেশন হয়। বর্তমানে বাংলাদেশে ইনফ্লেশন এই সর্বশেষ মাসে ছিল 5.52% সম্ভবত, 5.52 নাকি 5.92 এই মুহূর্তে আমার মনে নেই, 5%-এর একটু বেশি ছিল বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার। তো কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক আর কী কী কাজ করতে পারে? কেন্দ্রীয় ব্যাংকের মোটামুটি যা যা কাজগুলো সংক্ষেপে বললাম। এবার আসো ইন ডিটেইলে। ইন্টারেস্ট রেট নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, যেটা মনিটারি পলিসির পর্যায়ে পড়ে, এটা কেন্দ্রীয় ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তিনটা যদি গুরুত্বপূর্ণ কাজের কথা বলি, তার মধ্যে এটাকে আমি 3 নম্বরে ফেলবো। 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে কোনো একটা বাণিজ্যিক ব্যাংক যখন ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে, তখন তার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, সেটা হতে পারে 100 কোটি, 200 কোটি, 300 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হয়। সেই রিজার্ভ রাখার সেই পরিমাণটা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলে দেয় 400 কোটি টাকা আমার কাছে রেখে তারপর তুমি ব্যবসা শুরু করো, পরবর্তীতে তোমার লোন লাগলে সে লোনটা আমি দিব। অর্থাৎ রিজার্ভের উপর ভিত্তি করে লোন নির্ধারণ করা হয় কমার্শিয়াল ব্যাংকের। আর কেন্দ্রীয় ব্যাংক সরকারের হয়ে বিভিন্ন সিকিউরিটিস কেনাবেচা করে এবং ক্যাশ রিজার্ভের পরিমাণ পরিবর্তন না করেও ব্যাংকগুলোর নগদ প্রবাহের পরিবর্তন ঘটাতে পারে কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটিস কেনাবেচা করে। বাজারে যখন কেন্দ্রীয় ব্যাংক দেখে ফাইন্যান্সিয়াল মার্কেটে যখন নগদ প্রবাহের পরিমাণ অনেক বেড়ে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করে? সিকিউরিটিস ইস্যু করে বা সিকিউরিটিস বিক্রি করে। সিকিউরিটিস বিক্রি করার মাধ্যমে নগদ টাকা ব্যাংকগুলোর কাছ থেকে নিয়ে নেয়। ব্যাংকগুলো সিকিউরিটিস কেনে টাকা বিনিময়ে, টাকাগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে যায়। আবার যখন কেন্দ্রীয় ব্যাংক দেখে যে ফাইন্যান্সিয়াল মার্কেটে নগদ প্রবাহের পরিমাণ কমে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে বিভিন্ন সিকিউরিটিস কেনে। এর ফলে নগদ টাকা আবার ফাইন্যান্সিয়াল মার্কেটে চলে আসে। এভাবে যে রিজার্ভ থাকে 300 বা 400 কোটি টাকা, সেটার পরিবর্তন না করেও কেন্দ্রীয় ব্যাংক একটা দেশে নগদ প্রবাহের পরিবর্তন করতে পারে। নগদ প্রবাহের পরিবর্তনের প্রথম ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে রিজার্ভের পরিমাণ বাড়ানো বা কমানো বা ব্যাংক রেটের পরিমাণ বাড়ানো বা কমানো। ইন্টারেস্ট রেটটা মূলত 6% আর 9% হিসেবে বলা হয়। অর্থাৎ একটা কমার্শিয়াল ব্যাংক 9% সুদে ঋণ দেয় এবং ব্যাংক জমার উপর 6% হারে গড়ে সুদ দিয়ে থাকে। তবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। ফ্লোটিং ইন্টারেস্ট রেট বাংলাদেশে হয়তো লেখা আছে 9%, যে কোনো সময় সেটা 10%, 11%, 11.5% হয়ে যেতে পারে। আর সরকারি ব্যাংকগুলোতে 6% হারে সুদ দিলেও স্থায়ী হিসাবের উপর, সেটা প্রাইভেট ব্যাংকগুলোতে কোনো কোনো ক্ষেত্রে 7%, 8%, 8.5% পর্যন্ত হয়। ফার্মার্স ব্যাংকে 8.5% রেটে সুদ দেওয়া হয় জমার উপর। কেন্দ্রীয় ব্যাংক
সুদের হার পরিবর্তনের মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে। সুদের হার পরিবর্তনের মাধ্যমে কিভাবে? মুদ্রাস্ফীতি ধরো বেড়ে গেল, তখন কেন্দ্রীয় ব্যাংক কি করবে? ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে। দুঃখিত, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। ইন্টারেস্ট রেট বেড়ে গেলে মানুষ লোন কম নেবে। লোন কম নিলে ইনভেস্টমেন্ট কম হবে। ইনভেস্টমেন্ট কম হলে মানুষের হাতে টাকা কমে যাবে, ইনফ্লেশন আলটিমেটলি কমে যাবে। ইন্টারেস্ট রেট বাড়লে শেষ পর্যন্ত ইনফ্লেশন কমবে। কিভাবে? ইকোনমিক গ্রোথকে কমানোর মাধ্যমে। মানুষের হাতে যখন টাকা কমে যাবে, যখন বিনিয়োগ কমে যাবে, তখন দেখা যাবে যে দালান কোঠা তৈরি করা হচ্ছে না, তখন দেখা যাবে শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করা হচ্ছে না বিনিয়োগ কমে যাওয়ার কারণে। বিনিয়োগ কমে যাওয়ার কারণে ব্যবসা সম্প্রসারণ হচ্ছে না, এই জন্য ইকোনমিক অ্যাক্টিভিটিস কমতে থাকবে। ইকোনমিক অ্যাক্টিভিটিস কমতে থাকার মাধ্যমে আস্তে আস্তে মানুষের হাতে টাকা কমতে থাকবে, এভাবেই ইনফ্লেশন রেটটা কমে আসবে ইন্টারেস্ট রেট যদি বাড়িয়ে দেওয়া হয়। আবার ইন্টারেস্ট রেট যদি কমিয়ে দেওয়া হয়, ইন্টারেস্ট রেট কমিয়ে দিলে ইকোনমিক অ্যাক্টিভিটিস দ্রুত বাড়তে থাকবে। কিভাবে? মানুষ তখন লোন বেশি বেশি নেবে। বেশি লোন নেওয়ার কারণে মানুষের কনজাম্পশন বাড়বে, মানুষের ইনভেস্টমেন্ট বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়ার কারণ হচ্ছে ব্যবসা সম্প্রসারণ করার জন্য তখন মানুষ লোন নেবে, যেহেতু ইন্টারেস্ট রেটটা কমে গেছে। ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লে ইনফ্লেশন বাড়বে। এভাবে ইন্টারেস্ট রেটটা নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করে। দুইভাবে ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক সচরাচর, যেটা সবচেয়ে পরিচিত। একটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, আর একটা হচ্ছে ইন্টারেস্ট রেটকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। সচরাচর তারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক আর কি করে থাকে? কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে মোটামুটি যেসব গুরুত্বপূর্ণ কাজগুলো আছে কম বেশি আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। সরকারের হয়ে কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিভিন্ন প্রতিনিধিত্ব করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ফিসকাল পলিসি রিলেটেড বিভিন্ন রিসার্চ রিপোর্ট এগুলো তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের রিসার্চের জন্য আলাদা একটা অর্থ বরাদ্দ করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের ফিসকাল পলিসি বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো প্রতিবেদন দেওয়ার প্রয়োজন হয় কেন্দ্রীয় ব্যাংকে, সেই প্রতিবেদনটাও বা সেই রিপোর্টটাও কেন্দ্রীয় ব্যাংক সরকারকে দিতে পারে। আর ব্যাংকগুলোর অভিভাবক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সবসময় কাজ করে। এই হচ্ছে যাবতীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। এবার আসো কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশে কটা? 63টা কমার্শিয়াল ব্যাংকের মধ্যে সর্বশেষ নতুন 3টা ব্যাংক কি হয়েছে? বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, পিপলস ব্যাংক আর সিটিজেন ব্যাংক। এই 3টা ব্যাংক সম্প্রতি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সরকারি কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 6টা: সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, বেসিক, বিডিবিএল। বিডিবিএল এর ফুল রূপটা কি? বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আর বাংলাদেশের প্রধান সরকারি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। আর বেসরকারি ব্যাংকের মধ্যে প্রাইভেট জেনারেল ন্যাশনাল ব্যাংক এর সংখ্যা হচ্ছে 37টা।
অর্থাৎ এগুলো দেশীয় ব্যাংক এবং সাধারণ প্রচলিত ব্যবস্থায় এটা চলে। ইসলামী ব্যাংকের সংখ্যা হচ্ছে 8টা। ইসলামী ব্যাংক চেনার উপায় হচ্ছে সচরাচর ইসলামী ব্যাংকের সাথে ইসলামী শব্দটা থাকে, তবে দুটো ইসলামী ব্যাংকের সাথে ইসলামী শব্দটা নেই, একটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক, একটা হচ্ছে এক্সিম ব্যাংক। এই দুটো ব্যাংক তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের প্রশ্নের ক্ষেত্রে। পরীক্ষায় এটা কিন্তু প্রশ্ন চলে আসতেই পারে যে নিচের কোনটি ইসলামী ব্যাংক। সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাংক আর এক্সিম ব্যাংক যদি থাকে অপশনে, সেক্ষেত্রে তোমাদের ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকে দাগাতে হবে, নাহলে কিন্তু এটা দাগানো সম্ভব না যদি এটা না জানা থাকে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। আর বাংলাদেশে বিদেশি ব্যাংক আছে, বিদেশি কমার্শিয়াল ব্যাংক আছে 9টা। বিদেশি কমার্শিয়াল ব্যাংকগুলো সচরাচর চেনা যায় কয়েকটা বাদে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক এনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ হবে ওটা শেষে, তারপর হাবিব ব্যাংক, উড়ি ব্যাংক। এই ব্যাংকগুলো সচরাচর নাম শুনে বোঝা যায় না। এইচএসবিসি ব্যাংক আরেকটা, এইচএসবিসি ব্যাংকটাও সচরাচর নাম শুনে বোঝা যায় না। আরেকটা ইসলামী ব্যাংকের নাম বলি, এবি ব্যাংক, যেটার পূর্ব নাম ছিল আরব বাংলাদেশ ব্যাংক। অবশ্যই এটার সাথে ইসলামী আছে, তবে অনেক সময় প্রশ্নে ইসলামী শব্দের উল্লেখ নাও থাকতে পারে, শুধু এবি ব্যাংক উল্লেখ করে দিল যে নিচের কোনটি ইসলামী ব্যাংক। কিংবা এটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি বিদেশি ব্যাংক, তার মধ্যে অপশনে থাকলে হয়তো হাবিব ব্যাংক কিংবা উড়ি ব্যাংক কিংবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিংবা সিটি ব্যাংক। এনএ কথাটা যদি না থাকে, যদি শুধু সিটি ব্যাংক থাকে, তখন সেটা আবার বিদেশি হবে না, সেটা আবার দেশি ব্যাংক হয়ে যাবে। এনএ কথাটা উল্লেখ করা থাকবে। আর বাকি যে ব্যাংকগুলো আছে, বিশেষায়িত ব্যাংক আছে কিছু, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, আর প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। সর্বশেষ যে বিশেষায়িত ব্যাংকটা হয়েছে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ হচ্ছে মোটামুটি ব্যাংকের সংখ্যা বাংলাদেশে। আর বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজটা কি? ব্যবসা করা। ব্যবসা কিভাবে করবে? তারা যে ঋণ দেবে, ঋণ দেওয়ার কারণে তারা একটা সুদ নেবে, তাদের একটা সুদের আয় হবে, প্রাপ্ত সুদ এবং ব্যাংক জমা। ব্যাংক জমা হচ্ছে সেটা সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবে তারা সুদ দেবে। প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদ, এটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মুনাফা, বা যেটাকে স্প্রেড বলে, SPREAD, স্প্রেড বলে। বাণিজ্যিক ব্যাংক এর প্রধান কাজ হচ্ছে আমানত সংগ্রহ করা। আমানতের পুরোটাই বাণিজ্যিক ব্যাংক ঋণ হিসেবে দেয় না। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কেন্দ্রীয় ব্যাংক একটা কাজ প্রতিরোধ করার চেষ্টা করে, সেটা হচ্ছে ব্যাংকের রান আউট বলে সম্ভবত টার্মিনোলজিটা আমি ভুলও বলতে পারি, তবে টার্মিনোলজিটাকে আমি একটু ডিফাইন করে দিচ্ছি। যে অনেক সময় মানুষ ব্যাংকে যে টাকাটা জমা রাখে পুরোটাই গণহারে তুলতে থাকে। এরকম সমস্যাটা সচরাচর ঈদের আগে হয়, যে মানুষ বেশি বেশি করে ব্যাংকে টাকা তুলতে থাকে। বেশি বেশি করে টাকা তোলার কারণে ব্যাংকের তহবিলের পরিমাণ কমে যায়, বা অনেক সময় ব্যাংক দেখা যায় যে টাকা নাও দিতে পারতে পারে সময় মতো। সেক্ষেত্রে ব্যাংক সময় মতো টাকা পরিশোধ করতে হিমশিম খেতে হয়, প্রয়োজনে ব্যাংকের লোন করতে হয়। কারণ ব্যাংক মানুষের টাকার একটা পার্সেন্ট তার তহবিলে রেখে বাকি টাকাটা ব্যাংক বিনিয়োগ করে দেয়। হঠাৎ করে যদি সবগুলো টাকা চেয়ে বসে কেউ, তখন ব্যাংকে টাকা দিতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। কারণ ব্যাংকে আমি যে টাকাটা রাখছি সেটা হতে পারে এফডিআর, সেটা হতে পারে সেভিংস অ্যাকাউন্ট, সেই টাকাটা কিন্তু ব্যাংক বিনিয়োগ করছে, বিনিয়োগ করে ব্যাংক ব্যবসা করছে। ব্যাংক বিভিন্ন লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে যাতে টাকাটা আবার ফেরত আসে। ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে যদি ব্যাংক বিনিয়োগ করে, সেক্ষেত্রে টাকাটা ফেরত আসার সম্ভাবনা নেই। এই জন্য জনগণের অর্থটা ব্যাংক সচরাচর লাভজনক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে। কমার্শিয়াল ব্যাংকের আর যেসব কাজ আছে একটু আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো। কমার্শিয়াল ব্যাংকের আর অন্যান্য কাজের মধ্যে পড়ে তারা কাস্টমারকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব করে। কাস্টমারের হয়ে সিকিউরিটিস কেনা বেচা তারা করতে পারে, তারা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করতে পারে, যেমন ধরো তারা ডিলার হিসেবে কাজ করতে পারে। মার্চেন্ট ব্যাংকের কাজ কি? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করা। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করার ক্ষেত্রে তারা আন্ডাররাইটিংয়ের কাজ করে। আন্ডাররাইটিংয়ের কাজ যখন তারা করছে, তখন তারা যারা ডেফিসিট ইউনিটের কাছ থেকে সিকিউরিটি কিনে সিকিউরিটিটা বিক্রি করার চেষ্টা করছে কাদের কাছে? যারা সারপ্লাস ইউনিট তাদের কাছে। ডেফিসিট ইউনিট এবং সারপ্লাস ইউনিটকে ফাইন্যান্সিয়াল মার্কেটে পরিচয় করিয়ে দেয় আন্ডাররাইটাররা, যারা মূলত মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংক। ব্যাংকের এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া ব্যাংকের মাধ্যমে ইউটিলিটিস বিল পরিশোধ করা যায়। ইউটিলিটিস বিলের পরিশোধ করার ব্যাপারটা এখন আর নতুন কিছু না, এটা আমরা অহরহ করছি ব্যাংকের মাধ্যমে। সেটা হতে পারে নেক্সাসের মাধ্যমে,
নেক্সাস কিন্তু একটা খুব সুন্দর অনলাইন ব্যাংকিং সিস্টেম। ব্যাংকের মাধ্যমে অনলাইন ব্যাংকিং ব্যাপারটা চলে আসার পর থেকে খুব সহজেই লেনদেন করা সম্ভব হচ্ছে বর্তমানে। খুব দ্রুত মানি ট্রান্সফারের কাজ করা যাচ্ছে। ব্যাংকের মাধ্যমে যদি লেনদেন করা হয় তাহলে লেনদেনটা নিরাপদ হয়। তারপর ব্যাংক চেক ইস্যু করে। এই চেকের মাধ্যমে লেনদেন করলে খুব দ্রুত এক ব্যাংকে গিয়ে অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্ভব হয়, যদি চেষ্টা করা সম্ভব হয় তাহলে। ব্যাংক বিভিন্ন অনলাইন সুবিধা দিচ্ছে বর্তমানে, সেটা অনলাইন ব্যাংকিং ট্রান্সফার, সেটা হতে পারে এটিএম, সেটা হতে পারে ডেবিট কার্ডের সুবিধা, সেটা হতে পারে ক্রেডিট কার্ডের সুবিধা। বাণিজ্যিক ব্যাংক এরকম বিবিধ সুবিধা দিচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। কারণ বাণিজ্যিক ব্যাংক একটা সার্ভিস চার্জ কাটে কিংবা বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে। এইসব ক্ষেত্রে এভাবে বাণিজ্যিক ব্যাংক মূলত ব্যবসা করছে। ব্যবসার প্রধান উপায়টা হচ্ছে মুনাফা অর্জন করা। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস চার্জ কাটে, যেমন তোমার ফান্ডটাকে ব্যাংক ম্যানেজ করছে, তোমার ফান্ডটা বছরের পর বছর চালানোর ক্ষেত্রে ব্যাংকের একটা চার্জ কাটতে হচ্ছে তোমাকে। তারপর তোমাকে যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দেয় ব্যাংক, তাহলে সেক্ষেত্রে একটা চার্জ কাটছে বাণিজ্যিক ব্যাংক। এই জাতীয় সুবিধাগুলো বাণিজ্যিক ব্যাংক সচরাচর দিচ্ছে, বা এই জাতীয় কাজগুলো বাণিজ্যিক ব্যাংক মূলত করছে। এই হচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং ব্যাংকের উৎপত্তি ক্রমবিকাশ সংক্রান্ত আলোচনা। তাহলে একবার যদি সামারি করি তাহলে কি কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটা? এটার উত্তর, সম্ভাব্য উত্তর, রিক্স ব্যাংক অফ সুইডেন। আর দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক বললে ব্যাংক অফ ইংল্যান্ড। আর প্রথম আধুনিক ব্যাংক বললে ব্যাংক অফ বার্সেলোনা। আর ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে কোন জায়গা থেকে? ইটালির লোম্বার্ডি শহর থেকে ব্যাংক শব্দের উৎপত্তি হচ্ছে। আর ব্যাংকের মধ্যে কয়েকটা কেন্দ্রীয় ব্যাংকের নাম তোমরা মনে রাখতে পারো। যেমন ধরো ইউএসের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। এরকম দুই চারটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম মনে রাখতে পারো তোমরা চাইলে। আর বাণিজ্যিক ব্যাংকের সংখ্যাটা মনে রাখবে অবশ্যই, 63টা ব্যাংক। সম্প্রতি নতুন যে 3টা ব্যাংক আছে সেই 3টা ব্যাংকের কথা মনে রাখবে। তারপর ব্যাংকটা কোন বাজারের আওতায় পড়ে? মুদ্রা বাজারের আওতায় পড়ে, মূলধন বাজারের আওতায় কিন্তু পড়ে না। বাণিজ্যিক ব্যাংকে কে নিয়ন্ত্রণ করছে? কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে। কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা হচ্ছে মনিটারি পলিসি ঠিক করা, তারপর কারেন্সি ইস্যু করা, কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখা, তারপর ফিয়াট মানি ইস্যু করা। ফিয়াট মানির কথা কি আমি বলেছি? না, আমি ফিয়াট মানির কথা বলিনি। ফিয়াট মানি হচ্ছে এমন একটা কাগজ যে কাগজটার বৈধতা কেন্দ্রীয় ব্যাংক দেয়, যে এই কাগজটাকে আমি বৈধ করে দিলাম, এখন এই কাগজটার মাধ্যমে তোমরা লেনদেন করতে পারবা। এই কাগজটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, ফিয়াট মানি। তারপর গোল্ড ব্যাকড কারেন্সিও কেন্দ্রীয় ব্যাংক আগে দিত, বর্তমানে আইএমএফ স্বর্ণের বিপরীতে মুদ্রা রাখা বা স্বর্ণের বিপরীতে টাকার হিসেব করার যে পদ্ধতিটা আগে প্রচলিত ছিল পৃথিবীতে, সেটা বাতিল করে দিয়েছে আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বর্তমানে সচরাচর ফিয়াট মানিটা ইস্যু করা হয়। ফিয়াট মানি হচ্ছে একটা যে কোনো, সেটা হতে পারে কাগজের নোট, সেটা হতে পারে নুড়ি পাথর, সেটা হতে পারে একটা কয়েন, যে কয়েনটার মাধ্যমে তুমি ট্রানজ্যাকশন করতে পারবা বা লেনদেন করতে পারবা। বাণিজ্যিক ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক একটা দেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে গঠন করে। আর সরি, আমি কেন্দ্রীয় ব্যাংকের কথা বলছি। কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের ইন্ডাস্ট্রি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে গঠন করে, বাণিজ্যিক ব্যাংকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকের লাস্ট রিসর্ট হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা। কীভাবে ব্যবসা করছে তারা? প্রাপ্ত সুদ এবং প্রদত্ত সুদের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে তাদের মুনাফা। এছাড়া তারা বিভিন্ন ক্ষেত্রে সার্ভিস চার্জ নিচ্ছে। আলটিমেটলি মোটামুটি এই হচ্ছে আজকের আলোচনা। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আশা করি তোমরা ফিনিক্সের পাশে থাকবে। আশা করি সামনের ক্লাসগুলোতে তোমরা আমার পাশে থাকবে। ধন্যবাদ।